আকাশে মেঘের ঘনঘটা, মাঝে মধ্যেই বিজলি চমকাচ্ছে। ৯ বছরের ছোট্ট মেঘলা গাড়ির পেছনের সিটে বসে জানলা দিয়ে বাইরের অন্ধকার দেখার চেষ্টা করছিল। তার বাবা আরিফ চৌধুরী ড্রাইভ করছেন, আর পাশে বসে মা শিউলি বেগম নিচু স্বরে গান গুনগুন করছেন। ছুটির দিন কাটিয়ে তারা ফিরছিল শহরে। মেঘলা তখনও জানত না এই বৃষ্টির রাত তার জীবনের শেষ রঙিন রাত হতে যাচ্ছে। হঠাৎ করেই পাহাড়ি রাস্তার বাঁকে একটা বিকট শব্দ হলো। মেঘলার মনে হলো কেউ যেন পেছন থেকে তাদের গাড়িটাকে সজোরে ধাক্কা দিল। মুহূর্তের মধ্যেই সব ওলটপালট হয়ে গেল। আরিফ চৌধুরী নিয়ন্ত্রণ হারালেন, আর গাড়িটা কয়েকবার পাল্টি খেয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল। মেঘলা যন্ত্রণায় চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার ঝাপসা চোখের সামনে ভেসে উঠল বাবার নিথর দেহ আর মায়ের রক্তাক্ত হাত। খাদের ঠিক ওপরে রাস্তার কিনারায় রেইনকোট পরে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তার মুখ অন্ধকারে ঢাকা থাকলেও কুটিল হাসিতে দাঁতগুলো চিকচিক করছিল। তিনি আর কেউ নন, মেঘলার আপন ফুফা মোবারক হোসেন। তিনি নিজের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, সব শেষ আরিফ, তোর অঢেল সম্পত্তির পথে তুই আর কাঁটা হয়ে থাকবি না। মোবারক হোসেনের পরিকল্পনা ছিল নিখুঁত। এটাকে একটি সাধারণ সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া কোনো কঠিন কাজ ছিল না। পুলিশ এবং উদ্ধারকারী দল যখন পৌঁছালো, মোবারক হোসেন সেখানে কান্নার অভিনয় শুরু করলেন। সবাই ভাবল তিনি শোকে পাথর হয়ে গেছেন, কিন্তু মেঘলা যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন মোবারক হোসেন তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, বেঁচে যখন গেছিস তখন তোকে এমন জায়গায় পাঠাবো যেখানে তোর ছায়াও কেউ দেখতে পাবে না। মা বাবার দাফন শেষ হতে না হতেই মোবারক হোসেন মেঘলাকে নিয়ে রওনা হলেন শহরের এক প্রত্যন্ত এতিমখানার দিকে। মেঘলার ছোট্ট মনে তখন হাজারো প্রশ্ন, কিন্তু সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল। এতিমখানার বড় গেটের সামনে দাঁড়িয়ে ফুফা তাকে একরকম ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দিলেন। কেয়ারটেকারকে বললেন, এর দেখার মতো কেউ নেই পৃথিবীতে, একে এখানেই রাখুন। গেটটা যখন বন্ধ হচ্ছিল, মেঘলা দেখল তার ফুফা এক মুহূর্তের জন্যও পেছনে ফিরে না তাকিয়ে নিজের দামি গাড়িতে উঠে চলে গেলেন। মেঘলার ছোট্ট হাতে শক্ত করে ধরা ছিল তার মায়ের দেওয়া সেই গলার লকেটটি। সেই রাতে এতিমখানার অন্ধকার ঘরে শুয়ে মেঘলা শুধু একজোড়া চোখের কথা ভাবছিল, তার ফুফার সেই হিমশীতল চোখ যা তাকে আজ আজীবনের জন্য এতিম করে দিয়েছে। এতিমখানার জীবনটা ছিল মেঘলার জন্য একদম অন্যরকম। চারদিকের চার দেওয়ালের মাঝে নিজেকে খুব একা মনে হতো তার। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, মেঘলা তখন জানলার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার কেবলই মনে হতো বাবা মা ওই তারাদের মাঝেই কোথাও লুকিয়ে আছে। সেই দুঃসহ দিনগুলোতে মেঘলার একমাত্র শক্তি ছিল তার গলার লকেটটি। মা শিউলি বেগম মারা যাওয়ার কিছুদিন আগে এটি তার গলায় পরিয়ে দিয়েছিলেন। লকেটের ভেতরে 3টি ছোট ছোট ছবি, মা, বাবা আর তার প্রিয় নাজমা খুপি। মায়ের সেই কথাগুলো মেঘলার কানে বাজত, তোর ফুপা একটু দুষ্টু প্রকৃতির রে মা, ওনার সাথে আমাদের একটা ঝামেলা হয়েছে, কিন্তু তোর ফুপি খুব ভালো মানুষ। ঝামেলার কারণে আসতে পারে না, তবে লুকিয়ে ফোন করে খুব কান্নার শব্দ শুনি। মেঘলা লকেটটা খুলে ছবিগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলতো, মা, আমি হার মানব না। ফুফা আমাকে এখানে ফেলে গেছে, তাতে কি, আমি পড়াশোনা করে অনেক বড় হব। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। মেঘলা এখন অনেক বড় হয়েছে। এতিমখানার একঘেয়েমি আর অভাব অনটন তাকে দমাতে পারেনি, বরং জেদ তাকে আরও শক্তিশালী করে তুলেছে। সে বুঝতে পেরেছিল এই এতিমখানা থেকে বেরোনোর একমাত্র চাবিকাঠি হল শিক্ষা। তার মেধা দেখে এতিমখানার শিক্ষকেরাও অবাক হয়ে যেতেন। অবশেষে তার অসামান্য রেজাল্টের কারণে সে শহরের অন্যতম সেরা একটি স্কুলে 8ম শ্রেণীতে স্কলারশিপ নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। স্কুলের প্রথম দিনটি ছিল মেঘলার জন্য এক নতুন অভিজ্ঞতার শুরু। নতুন ইউনিফর্ম, নতুন বই আর একরাশা স্বপ্ন নিয়ে সে ক্লাসে বসল। কিন্তু তার শান্ত আর গম্ভীর স্বভাবের কারণে কেউ সহজে তার সাথে মিশতে আসত না। ঠিক তখনই তার জীবনে আসে আরিয়ান। আরিয়ান 10ম শ্রেণীর ছাত্র। তার চলাফেরায় এক ধরনের আজিজাত্য ছিল, কারণ সে ছিল শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে। স্কুলের সব মেয়ে আরিয়ানের সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকত,
কিন্তু আরিয়ানের নজর কাড়ল ক্লাসের এক কোণে বসে থাকা সেই শান্ত মেয়েটিকে। আরিয়ান লক্ষ্য করল টিফিন পিরিয়ডে যখন সবাই হইহুল্লোড় করে, মেঘলা তখন লাইব্রেরির এক কোণে বসে বই পড়ে অথবা অনমনা হয়ে নিজের গলার লকেটটা ধরে থাকে। একদিন লাইব্রেরির বারান্দায় আরিয়ান মেঘলাকে থামিয়ে দিল। একটু ইতস্তত করে আরিয়ান বলল, কিছু মনে করো না, আমি বেশ কয়েকদিন ধরে তোমাকে দেখছি। তুমি কি সবসময় এভাবে একা থাকো? আমি আরিয়ান, ক্লাস 10। আমরা কি বন্ধু হতে পারি? মেঘলা প্রথমে খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল। সে নিচু গলায় শুধু বলল, আমি মেঘলা। আরিয়ানের সাথে কথা না বাড়িয়ে সে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল। কিন্তু আরিয়ান দমার পাত্র নয়। সে মেঘলার এই এড়িয়ে যাওয়ার মাঝেও এক অদ্ভুত রহস্য খুঁজে পেল। সে জানত না এই মেয়েটির চোখের বিষণ্ণতার আড়ালে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস। আর মেঘলাও জানত না এই আরিয়ানই হলো তার সেই খুনি ফুফার কলিজার টুকরো ছেলে। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। দুই মেরুর দুই মানুষ এক ভয়ানক সত্যকে আড়ালে রেখে।